ওকে, আমি শুরু করতে যাচ্ছি। অ্যাজ ইউজুয়াল সবসময়কার মতন আমি যখন কোশ্চেন করব তখন তুমি মাইক চালু করে আমাকে অ্যান্সার দিও। বিফোর দ্যাট প্লিজ হিয়ার মি। ওকে, আমরা আইএলটিএস স্পিকিং যে পরীক্ষাটা, আইএলটিএস স্পিকিং পরীক্ষাটার প্রতি সব ক্যান্ডিডেটের একটা আগ্রহ থাকে, কারণ এই পার্টটা ডিফারেন্ট। তাদের স্কুল কলেজের কারিকুলাম অথবা ইউনিভার্সিটির কারিকুলাম থেকে এই পার্টটা একটু ডিফারেন্ট থাকে। স্পিকিং পরীক্ষাটা আরেকটা কারণে খুবই এক্সাইটমেন্টের ব্যাপার, ঠিক আছে, বা স্পেশাল একটা পরীক্ষা বলতে পারো, কারণ এটা হচ্ছে এই যে আর্টস যে চারটা মানে মডিউল নিয়ে আলাপ করা হয়, এই চারটা মডিউলের মধ্যে তিনটা মডিউলই রিডিং, রাইটিং এবং লিসেনিং, ওরা একটা সময় যে হয়তোবা একটু ইরিলেভেন্ট হয়ে পড়ে, হ্যাঁ, লাইফ স্কিল হিসেবে আর খুব বেশি একটা হয়তোবা কাজে লাগে না, কিন্তু স্পিকিং স্কিলটা এমন যে এই জিনিসটা, অর্থাৎ এখন থেকে শুরু করে বা এর আগেও যদি শুরু করতে পারতাম আরো বেটার হইতো আমাদের জন্য। তো ওই তখন থেকে শুরু করে যখনই শুরু করি না কেন ওই সময় থেকে একদম শেষ পর্যন্ত এটা আমাদের খুবই কাজে লাগে, খুবই কাজে দেয়। আইএলটিএস এর স্পিকিং পরীক্ষাটা দেখো, আহ, এখানে আইএলটিএস এর স্পিকিং পরীক্ষা সম্পর্কে কিছু নির্দিষ্ট তথ্য দেওয়া আছে। যেমন আইএলটিএস এর স্পিকিং টেস্টটা 11 to 14 মিনিটস রান করে। এটা একটা লাইভ টেস্ট, অর্থাৎ কোনো রেকর্ডেড টেস্ট না, বা তোমাকে কোনো ভিডিও রেকর্ড করতে হয় না। এই লাইভ টেস্টটা দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে ফেস টু ফেস এক্সামের মাধ্যমে হতে পারে অথবা জুম ভিডিও কলের মাধ্যমে হতে পারে। এই যে আইএলটিএস স্পিকিং টেস্টটা আছে, এই স্পিকিং টেস্টটা বেসিক্যালি আসলে তিনটা পার্টে ভাগ করা থাকে, কিন্তু আমরা এখানে আরেকটা পার্ট অ্যাড করছি, সেটা হচ্ছে জিরো পার্ট। এখন এই জিরো পার্ট নামটা মানে কোনো অফিসিয়াল নামটাম কিছুই না, এই জিনিসটা জাস্ট শুধু আমাদের বোঝার স্বার্থে আমার দেওয়া। সো এই হচ্ছে আমাদের টোটাল জিনিসটা। জিরো পার্ট বাদে আরো যে তিনটা পার্ট আছে, যে তিনটা পার্ট ম্যান্ডেটরি, তিনটা পার্ট মানে এটা হবেই, সেটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি পার্ট, কোশ্চেন্স, কিউ কার্ড এবং ফলো আপ বা ডিসকাশন টপিক পার্ট। আর জিরো পার্টটাও কিন্তু আসলে ম্যান্ডেটরি পার্টই হবে, ওটাকে এক একজন হয়তো বা এক এক নামে অ্যাড্রেস করতে পারে। এখন আমি তোমাকে এই পুরো ব্যাপারটার একটা জিস্ট দিব। সো আইএলটিএস এর স্পিকিং পরীক্ষাটা কত সময়ের? আইএলটিএস এর স্পিকিং পরীক্ষাটা 11 থেকে 14 মিনিট পর্যন্ত রান হয়। এটা ক্ষেত্র বিশেষে 14 থেকে উপরে, 14 থেকে উপরে উঠতে পারে। আবার খুব একটা ইউজুয়াল না হলেও হয়তো কারোটা 11 জায়গায় 10ও শেষ হইতে পারে, 9ও শেষ হইতে পারে। এটা ইট ডিপেন্ডস, এটা ডিপেন্ড করে কেন এরকম মানে জিনিসটা রেঞ্জে দেওয়া যে এত থেকে এত। কারণ তুমি স্বাভাবিকভাবে বুঝতে পারতেছো আমাদের সবার স্পিকিং অ্যাবিলিটি সেম না, আবার আমাদের সবার স্পিকিং স্পিড এটাও সেম না, হ্যাঁ। তো এই কারণে এই জিনিসটা একটা রেঞ্জের মধ্যে থাকে। সেকেন্ড ওয়ান, দ্যাট ইজ আইএলটিএস স্পিকিং টেস্টটা হচ্ছে একটা লাইভ টেস্ট। আইএলটিএস স্পিকিং টেস্টে কোনো রেকর্ডেড ভিডিও কল বা রেকর্ডেড ভিডিও আপলোডিং এরকম কিছু না। অন্যান্য বিভিন্ন স্পিকিং টেস্ট আছে, এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট রিলেটেড বিভিন্ন পরীক্ষা আছে আইএলটিএস ছাড়াও, সেগুলোতে অনেকগুলাতে এরকম থাকে যে লাইভ টেস্ট হয় না, বাট আইএলটিএস এর টেস্টটা লাইভ হয়। এক্সামিনার ইদার তোমার সামনে বসা থাকে ফিজিক্যালি, সো ফেস টু ফেস এক্সামিনেশন হয়, অথবা এটা একটা জুম কলের মাধ্যমে হয়। আমাদের রেজিস্ট্রেশনের সময় এটা বলে দিবে, ঠিক আছে, যে আমাদের এক্সামিনেশনটা কি জুম হবে নাকি হচ্ছে ফেস টু ফেস হবে। ইনফ্যাক্ট উইল গেট আ চান্স টু চুজ, ওকে, যে আমাদেরকে একটা চয়েস দেওয়া হইতে পারে যে এই জিনিসটা কি আমরা মানে দুইটার মধ্যে কোনটা প্রেফার করতেছি। তবে সাধারণত এটা থাকে না। এরপরে এই যে দেখো, ওই ফেস টু ফেস এক্সাম আর জুম কল যেটা, এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কখনো কখনো আমরা এক্সামিনেশনের যখন রেজিস্ট্রেশন করি ওই সময় হয়তো বা দেয়া থাকে যে বলে আমাদের এটা ফেস টু ফেস এক্সাম হবে। বাই চান্স এটা এক্সামের আগে আমাদেরকে ওই মেইল দিয়ে আবার বলতে পারে যে হয়তো মেবি ফর আনঅ্যাভয়েডেবল রিজনস এটা ফেস টু ফেস থেকে সরে এই জুম ভিডিও কল আসছে। ভাইস ভার্সাটাও হইতে পারে, হয়তো আগে বলা ছিল যে বলে এটা জুমে হবে, হয়তো এক্সামের আগে আমরা একটা মেইল পাইতে পারি যেখানে হয়তো বা বলবে যে বলে না এটা এখন আর জুম কলে হবে না, এটা মেবি ফেস টু ফেসে হবে। এর সাথে আরেকটা এডিশনাল ইনফরমেশন হচ্ছে, ওই তুমি অলরেডি জানো যে লিসেনিং, রিডিং, রাইটিং আর স্পিকিং টেস্ট একদিনে হয় না, পেপার বেসড এর। এই ডেটটা অনেক সময় মানে আমরা না চাইতেও চেঞ্জ হয়ে যায়। হয়তো কোনো একজন স্টুডেন্টের, ধরো কোনো একজন স্টুডেন্টের লিসেনিং, রিডিং, রাইটিং ছিল 10 তারিখে আর স্পিকিং ছিল হয়তো বা 8 তারিখে, সে হয়তো 6 বা 5-এ একটা মেইল পেতে পারে যে এটা আসলে 8-এ না, এটা হয়তো বা পিছিয়ে গেল, এটা হয়তো 10-এর বদলে 11 হইলো বা 12 হইলো। সো এই যে ব্যাপারটা, এটা স্পিকিং পরীক্ষার আগে আমাদেরকে আমাদের মেইলটা একটু মানে কন্টিনিউয়াসলি চেক আপের উপরে, চেকিং এর উপরে রাখতে হয়, হ্যাঁ, এই জিনিসটা একটু চেক করার প্রয়োজন আছে। এবার আসো আইএলটিএস এর স্পিকিং টেস্টটা আসলে কয়টা ভাগে ভাগ করা। অ্যাজ ইউ ক্যান সি, প্রথমে আমি লিখছি হচ্ছে জিরো পার্ট, আর এরপরে লিখছি হচ্ছে ইন্ট্রোডাক্টরি পার্ট কোশ্চেন্স,
এরপর হচ্ছে আমাদের কিউ কার্ড, আর এরপর হচ্ছে আমাদের ফলো আপ বা ডিসকাশন টপিক। দুই নামেই ডাকে। স্টুডেন্টদের মধ্যে ফলো আপ কোশ্চেন কথাটা খুব পরিচিত, আর কেমব্রিজের বইয়ে এই জিনিসটাকে ডিসকাশন টপিক হিসেবে লেখা থাকে। আমরা এই প্রত্যেকটা পার্ট সম্পর্কে কিছু কিছু জিনিস সামনের স্লাইড গুলাতে দেখবো। ওকে, সো লেটস মুভ টুয়ার্ডস দি জিরো পার্ট। দেখো, এই যে জিরো পার্টটাতে বলতেছে, আমি প্রথমে স্লাইডটা থেকে একটু পড়ি, এরপরে আমরা এটার ব্যাখ্যাতে যাব। দেখো, জিরো পার্টে বলতেছে এক্সামিনার শেয়ারস হিজ আইডেন্টিটি, অর্থাৎ তোমার যে পরীক্ষক থাকবে তিনি তার পরিচয় দিবেন। হ্যাঁ, উনি ওনার নাম বলবে, মেবি ওনার ন্যাশনালিটি বলবে, ওনার একটা ওই ক্যান্ডিডেট নাম্বার থাকে, ঠিক আছে, ওনার সেই ক্যান্ডিডেট নাম্বারটা দিবে। আমরা যখন স্পিকিং পরীক্ষার বিভিন্ন ভিডিওস দেখি তখন এই অংশটা ইনক্লুডেড থাকে। তখন আমরা দেখতে পাই যে এক্সামিনার আসলে কি বলে শুরুতে। এই ভিডিওটা দেখার প্রয়োজন আছে, কারণ তখন আমি যদি বাসা থেকে জানা থাকে আমার যে এক্সামিনার নিজের আইডেন্টিটি বলার সময় ঠিক কোন ওয়ার্ডস গুলা বা কিভাবে এই জিনিস কোন প্রসেসটা ফলো করে, তখন আমি এক্সামিনেশন হলে যাওয়ার পরে, যেহেতু আমার আগে থেকে জানা আছে যে এক্সামিনার এইভাবে এইভাবে কথাগুলা বলে, তখন আমি ঘাবড়ে যাই না। তখন আমার কাছে জিনিসটা খুব ইউজ টু লাগে বা ইউজুয়াল লাগে। আদি, বোঝা যাচ্ছে? জি ভাইয়া। ওকে, দ্য নেক্সট থিং ইজ এক্সামিনার আস্কস ফর ইয়োর আইডেন্টিফিকেশন। এক্সামিনার আবার তোমার আইডেন্টিফিকেশন চাইবে। দ্যাটস অ্যাকচুয়ালি আ ফর্মালিটি। হ্যাঁ, এর আগেই না আমাদের বায়োমেট্রিক হয়ে যায়। বায়োমেট্রিক হয়ে যায় বলতে ওই যে আমরা হচ্ছে এই ছবি তুলি, তারপর হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দেই, বাট স্টিল দেয়ার ইজ আ ফর্মালিটি। এক্সামিনার তোমার আইডেন্টিফিকেশন দেখতে চায়, ফেস টু ফেস হোক অথবা ভায়া জুম কল হোক। তখন আমরা ওই যে আমাদের পাসপোর্টটা ওনাকে একটু দেখাই। আর এই টাইমটুকুর মধ্যে ওই যে নামটা আমি একটু জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে, এন্ড মেবি ওয়ান অর টু বেসিক কোশ্চেন্স, ভেরি বেসিক কোশ্চেন্স লাইক ওকে, হাউ আর ইউ ডুইং, হ্যাঁ, হাউ ওয়াজ ইউর ডে, বা হাউ আর ইউ ফিলিং, সামথিং লাইক দ্যাট। একদম খুব বেসিক কোশ্চেন, ম্যান্ডেটরি কিছুই না, বা সিচুয়েশনাল। হ্যাঁ, কোশ্চেন সিচুয়েশনের কারণে হয়ে যেতে পারে, শেষ। একটু খেয়াল করে দেখো, ইন দিস সেকশন, মানে যে জিরো সেকশনে, ইউ ক্যান অলসো আস্ক দি এক্সামিনার হাউ আর ইউ অথবা হোয়াটস অ্যাবাউট ইউ। যদি এক্সামিনার তোমাকে জিজ্ঞেস করে বসে যে হাউ আর ইউ, তুমি অ্যান্সার দিলা, ঠিক আছে। এখন অ্যান্সার দেওয়ার পরে তুমি যদি এটা পাল্টা কোনো একটা কিছু না বলো, ইটস নট অ্যাকচুয়ালি মডেস্ট। হ্যাঁ, এটা সুন্দর দেখায় না। আমাদের উচিত এই পাল্টা যে অভিবাদনটুকু, পাল্টা যে শুভেচ্ছাটুকু, এটুকু দেয়া। অনেক সময় স্টুডেন্টরা যেটা হয় সেটা, এক্সামিনারদেরকে ওরা ওই যে এই হোয়াট অ্যাবাউট ইউ বা হাউ আর ইউ এই ধরনের কোশ্চেন গুলা করতে তারা একটু দ্বিধাবোধ করে। হ্যাঁ, যে এটা কি করা যাবে কিনা বা এটা কি করা উচিত হবে কিনা। ইন দ্যাট কেস ইউ ক্যান সিম্পলি সে, দেখো যে ইউ ক্যান সিম্পলি সে আই হোপ ইউ টু আর হ্যাভিং এ গুড ডে, যে হ্যাঁ, আমি আশা করি আপনার দিনটাও ভালো যাচ্ছে। তাহলে আর এক্সামিনারকে নিজের থেকে অ্যান্সার দিতে হচ্ছে না। তুমি আরো সুন্দর একটা লাইন ডেলিভার করলা যে ওকে, আমার দিন তো ভালো ছিলই, আমি তো ভালো আছি, আই হোপ ইউ আর অলসো হ্যাভিং এ গুড ডে, গ্রেট ডে। আদিব, ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, সো আই এম গোইং টু র্যাপ আপ দিস সেকশন। জিরো সেকশনে এক্সামিনার নিজের আইডেন্টিটি শেয়ার করে, তোমার আইডেন্টিটি দেখতে চায়, এবং মেবি ইট ক্যান লিড টু ওয়ান অর টু ভেরি বেসিক কোশ্চেন্স, দুই একটা বেসিক কোশ্চেন টোশ্চেন সম্পর্কে জিজ্ঞেস করতে পারে। ওকে, লেটস মুভ ফরওয়ার্ড টু দি ইন্ট্রো পার্ট। এই মনে করো যে আমাদের আইএলটিএস এর স্পিকিং টেস্টের একদম মানে ওই ভাইটাল অংশগুলো শুরু হয়ে গেল। হ্যাঁ, ইন্ট্রো পার্ট দিয়ে। ইন্ট্রো পার্টের এখানে দেখো আমরা যে ইনফরমেশন গুলো নিয়ে আসছি, ইন্ট্রোডাক্টরি পার্টকে ছোট করে লেখা ইন্ট্রো পার্ট। সো ইন্ট্রো পার্টে লেন্থ হচ্ছে 4 to 5 মিনিটস। ওকে, ওই যে আবার একটা রেঞ্জ, কারণ স্বাভাবিকভাবে সবার কথা বলার স্পিড, হ্যাঁ, একই ধরনের না। আবার ধরো যে সবার লেভেলটাও একই রকমের না। হ্যাঁ, তো এটার কারণে জিনিসটা একটু ভ্যারি করতে পারে। টপিকস ইউজুয়ালি টু। সাধারণত এক্সামিনার দুইটা ভিন্ন ভিন্ন টপিকের উপরে তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করে থাকে। এভারেজ নাম্বার অফ কোশ্চেন্স, আমার স্টুডেন্টরা তারপরেও জিজ্ঞেস করে যে স্যার 4-5 মিনিট তো বুঝতে পারছি, কিন্তু তারপরে আসলে কয়টা কোশ্চেন, কয়টা কোশ্চেন। তখন আমি ওদেরকে বলি যে দেখো, যে কয়টা, এটা বলাটা খুব ডিফিকাল্ট, কারণ এটা পরীক্ষাটা তো লাইভ পরীক্ষা, সিচুয়েশনাল অনেক বেশি, নাম্বার অফ কোশ্চেন্স ভ্যারি করতে পারে। এখন তারপরও যখন স্টুডেন্টরা আমাদেরকে একটু বাধ্য করে যে না, একটু একটা আন্দাজ দেন, তখন বলা যায় যে বলে ওকে, ঠিক আছে, আনুমানিক 10-12টা কোশ্চেন হইতে পারে। কারণ স্বাভাবিকভাবে স্টুডেন্টরা এই 4-5 মিনিটে হয়তো বা এই 10-12টা কোশ্চেন অ্যান্সার করতে পারে। এর কম যাওয়াটা উচিত না, আবার এর বেশি হয়তো বা হয়ে ওঠে না। ইটস জাস্ট অ্যান এভারেজ নাম্বার, এটা ফিক্সড কিছুই না।
ডিফিকাল্টি দ্যাটস ইজি। ইন্ট্রোডাক্টরি পার্টের ডিফিকাল্টিটা কম্পারেটিভলি একটু ইজি থাকে, ডিফিকাল্টি লেভেলটা। দেখো, এই ছিল হচ্ছে আমাদের মেজর ইনফরমেশন ইন্ট্রোডাক্টরি পার্ট সম্পর্কে। আমি এখন ব্যাপারটাকে একটু এক্সপ্লেইন করতে যাচ্ছি। ইন্ট্রোডাক্টরি পার্ট যখন শুরু হয় তখন এক্সামিনার তোমাকে ধাপে ধাপে দুইটা ভিন্ন টপিকের উপরে কোশ্চেন করে। এই যে দুইটা ভিন্ন টপিকের উপরে কোশ্চেন করে, এটার লেন্থ থাকে প্রায় 4 থেকে 5 মিনিটের। অর্থাৎ 4-5 মিনিট যাবত তোমাদের মধ্যে এক্সামিনার এবং এক্সামিনির মাঝে কথোপকথনটা হয়। এই কোশ্চেন গুলা খুব হার্ডলি অপিনিয়ন বেসড হয়। অপিনিয়ন বেসড সাধারণত হয় না। সাধারণত এই কোশ্চেন গুলা একজন এক্সামিনি বা একজন পরীক্ষার্থীর, এই ধরো ডেইলি লাইফ, ঠিক আছে, দেয়ার লাইকস অর ডিসলাইকস, পরীক্ষার্থীর যে আছে তার পছন্দ অপছন্দ গুলা, মেবি দেয়ার ফেভারিট বুক, মেবি দেয়ার ফেভারিট মুভি, ওকে, মেবি দেয়ার ফুড হ্যাবিট, ডেইলি লাইফ, নেইবার্স, ফ্রেন্ডস, ওকে, ক্লাসমেটস, সাবজেক্টস দ্যাট দে স্টাডিড ইন স্কুল, এই ধরনের জিনিসগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকে বেশিরভাগ সময়। এবং এগুলো খুবই না রেখার করে, মানে এগুলো খুবই বারবার তোমার মনে করো ঘুরে ফিরে সেম টপিক অনেকজন পায়। এই জন্য স্পিকিংটা প্র্যাকটিস করে যেতে হয়। কারণ এটার পসিবিলিটি খুব হাই যে ইন্ট্রোডাক্টরি পার্টের যেই টপিক গুলো আছে, এবং এই টপিক গুলোর উপরে যে কোশ্চেন গুলো আছে, আমি বাসায় যেগুলো প্র্যাকটিস করে যাব, হয়তো হুবহু ওই কোশ্চেন অথবা ওই কোশ্চেনের কাছাকাছি কোশ্চেন আমি মেইন এক্সামে পাবো। এবং এখানে আমাদের একটা খুব ভালো সুবিধা আছে, সেটা হচ্ছে ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে এই ইন্ট্রোডাক্টরি পার্টের যে কোশ্চেন গুলো আছে, এগুলো যে কমন কোশ্চেন গুলো, যেগুলো যেই টপিক গুলোর উপরে সবচেয়ে বেশি কোশ্চেন হয়, সেরকম কিছু টপিক দেয়া আছে, হুইচ আই উইল শেয়ার উইথ ইউ ওকে লেটার। আরেকটা ভালো উপায় হচ্ছে ইন্ট্রোডাক্টরি পার্টের কোশ্চেন গুলো পড়ার জন্য, সেটা হচ্ছে ক্যামব্রিজের বই। ক্যামব্রিজের একটা বইয়ের মধ্যে টোটাল ইন্ট্রোডাক্টরি পার্টের কোশ্চেন থাকে হচ্ছে 16টা, ঠিক আছে। এখন কারোর কাছে যদি 10টা বই থাকে ক্যামব্রিজের, ওই যে তোমার কাছে অলরেডি আছে নাম্বারড বুক গুলা, কারো কাছে যদি 11 থেকে 20 পর্যন্ত থাকে, তাহলে একটা বই তো 16টা করে থাকে, তাহলে 16 × 10, তাহলে ওই যে দেখো 160টা ইন্ট্রোডাক্টরি পার্টের কোশ্চেন হয়ে যাচ্ছে। সো ইটস এ হিউজ বেনিফিট, এখান থেকেও প্র্যাকটিস করা যেতে পারে। ডিফিকাল্টি ইজি কেন? ডিফিকাল্টি ইজি এই কারণে যে এখানে এক্সামিনার আমাদের কাছে না সমাজ সম্পর্কে, অর্থনীতি সম্পর্কে, মানে একটা সমাজের অর্থনীতি সম্পর্কে বা একটা দেশের অর্থনীতি সম্পর্কে, কিংবা কোনো একটা সোশ্যাল প্রবলেম সম্পর্কে এই ধরনের প্রশ্নগুলো কম করে। ওই যে যেহেতু কোশ্চেন গুলো বেশিরভাগই আমাদেরকে রিলেট করে, হ্যাঁ, তাই এই জিনিসগুলো অ্যান্সার দেওয়াটা কম্পারেটিভলি একটু ইজি। বাট স্টিল আমরা কয় বাক্যে অ্যান্সারটা দিব, ব্যাখ্যাটা কেমন হবে, কিংবা এক্সাম্পল গুলা কেমন হবে, এগুলো কিন্তু আমাদের এখনো শেখা বাকি। আমরা জাস্ট শুধু এটুকু জানলাম যে দেয়ার ডিফিকাল্টি ইজ কম্পারেটিভলি ইজি। আদিব, ক্লিয়ার? জি ভাই। ওকে আদিব, তাহলে এই যে আমরা এখন পর্যন্ত যেটুকু জিনিস দেখছি, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স সো ফার? না ভাই। ওকে, ঠিক আছে, তাহলে লেটস মুভ অন টু দ্য নেক্সট স্লাইড। দেখো এই জায়গায় ইন এন্ট্রোপড ইউ ক্যান সে সরি আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট। যদিও এই জিনিসটা হওয়ার চান্স খুবই কম, ইন্টারপার্টে এমন কোশ্চেন আসার চান্স খুব খুব খুবই কম যে যেখানে তুমি কোনো আইডিয়া থাকবে না কোশ্চেনটা সম্পর্কে, কারণ এই কোশ্চেন গুলো তোমার সম্পর্কে। হ্যাঁ, এক্সামিনার তোমাকে সারপ্রাইজিং কিছু কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। ইন দ্যাট কেস ইউ মাইট গেট সারপ্রাইজড, তুমি একটু সারপ্রাইজড হয়ে যেতে পারো। কিন্তু এটা সম্পর্কে আইডিয়া তোমার নাই বা ওই উত্তরটা তোমার জানা নাই, এটা হওয়ার চান্স খুব কম। যখন তুমি একটুখানি স্টার্টলড হয়ে যাও, যখন তুমি একটুখানি মনে করো যে তোমাকে এমন একটা কোশ্চেন করছে হুইচ ইউ ওয়ার নট এক্সপেক্টিং, তখন কিন্তু আমাদের অ্যান্সার দিতে একটু থতমত খেয়ে যায়, আমরা একটু দেরি হয়, এটা হইতে পারে। কিন্তু ওই যে এগেইন, যেহেতু কোশ্চেন গুলো তোমাকে রিলেটেড, তাই এইটা হওয়ার চান্স খুবই কম যে তুমি একদম জিরো আইডিয়া থাকবে ওই কোশ্চেনটার উপরে। বাট স্টিল যদি এরকম হয়, ইউ ক্যান সে সরি আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দিস, অথবা আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট। এই বাক্যটা বলতে গিয়ে কিন্তু আবার কোনো গ্রামাটিক্যাল মিস্টেক করাটা উচিত হবে না। অর্থাৎ আমার যে আইডিয়াটা নাই, এটা যেন অ্যাটলিস্ট আমি সঠিক ইংরেজিতে বলতে পারি। আর নিচে পরে দেখো অর, অথবা, ইউ ক্যান রিকোয়েস্ট টু রিপিট দ্য কোশ্চেন। অর্থাৎ একটা হইতে পারে যে আমি কোশ্চেনটা সম্পর্কে, কোশ্চেনটার যে উত্তরটা সেটা সম্পর্কে আমার আইডিয়া নেই, দ্যাটস কমন। আরেকটা জিনিস হতে পারে যে আমি আসলে কোশ্চেনের কিওয়ার্ড গুলো ধরতে পারছি যে কোশ্চেনটা এই রিলেটেড এই জিনিস নিয়ে, কিন্তু আমি না এইটা বুঝি নাই যে এই কোশ্চেনের অর্থটা কি।
আমার কাছে এক্স্যাক্টলি আসলে তুই কি জানতে চাইছে এটা হয়তো বা আমি বুঝি নাই। আদিব একটু মাইকটা অফ করে দাও যদি কাইন্ডলি। থ্যাংক ইউ। আচ্ছা, আমি অর্ডের পরের অংশটা আমি একটু আবার ব্যাখ্যা করতে যাচ্ছি। যদি ওই যে সরি আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট, এটা কখন বলতেছি আমরা? যদি ওই যে আমাদের কাছে ওই আইডিয়াটা না থাকে বাই এনি চান্স। অরের পরের অংশটা একটু খেয়াল করে দেখো, ইউ ক্যান অলসো রিকোয়েস্ট টু রিপিট দ্য কোশ্চেন। কখন আমরা কোশ্চেন রিপিট করতে বলি? যখন হয়তো যেই টপিকে প্রশ্ন হচ্ছে ওই টপিকে আমার আইডিয়া আছে ঠিকই, কিন্তু আমি কোশ্চেনটা ধরতে পারি নাই। সো ইন দ্যাট কেস ইউ ক্যান আস্ক দি এক্সামিনার টু রিপিট দ্য কোশ্চেন, যে আচ্ছা ঠিক আছে আমাকে একটু একবার যদি রিপিট করা হয় বেটার হয়। তবে এখানে একটা কিন্তু আছে, as long as it doesn't compromise your question understanding ability। এতবার রিপিট করতে বললাম যে এটা বুঝেই যাচ্ছে যে বলে আমি আসলে হ্যাঁ আন্ডার প্রিপেয়ার্ড, আমার প্রিপারেশন কম, কিন্তু আমি এতবার রিপিট করতে বললাম যে আমি এক্সামিনার বুঝতে পারতেছে যে এইটা আসলে টপিক অথবা সিচুয়েশনের প্রবলেম না, প্রবলেমটা আমার আমার আন্ডারস্ট্যান্ডিং নাই, এমন যদি হয় সে সময় কিন্তু এক্সামিনার রিপিট করবেই, এমন কোনো বাধ্যবাধকতা নাই, উল্টা আরো ব্যান্ড কিছু কাটা যাবে। আদিব ক্লিয়ার? জি ভাই। চলো লেটস সি দিস ইন্ট্রো পার্ট কোশ্চেন্স। এখানে আমি তিনটে ইন্ট্রোডাক্টরি পার্ট কোশ্চেন রাখছি। ইন দ্য লেটার পার্টস আমরা এই কোশ্চেন গুলোকে কিভাবে অ্যান্সার করতে হবে, কিভাবে অ্যান্সার করলে বেটার, কিভাবে অ্যান্সার করা যাবে না, এই জিনিসগুলো নিয়ে আলাপ করবো, ঠিক আছে? বাট ফর নাও, ফর দি টাইম বিং, আমরা কোশ্চেন গুলো জাস্ট শুধু একটু দেখি। হ্যাঁ আদিব, তুমি একটু তিনটা কোশ্চেন কাইন্ডলি একটু পড়ো তো। প্রথম কোশ্চেন হচ্ছে ডু ইউ লাইক টি, হুম সেকেন্ড কোশ্চেন ইজ ডু ইউ লাইক টু কুক, হুম and third question is who does most of the cooking in your home? ওকে। সো আদিব, ওই যে ডু ইউ লাইক টি, এই কোশ্চেনের অ্যান্সার যদি তোমাকে আমি এক ওয়ার্ডে দিতে বলি, হোয়াট উড বি দি অ্যান্সার? It will be yes, I do. ইয়েস না, আই ডু না, ইয়েস ওই যে এক ওয়ার্ডে চাইছি। আচ্ছা আদিব, সেকেন্ড কোশ্চেনটা যেটা এই অর্থাৎ ডু ইউ লাইক টু কুক, এইটার অ্যান্সার যদি আমি তোমার কাছে ওয়ান ওয়ার্ডে চাই, হোয়াট উড বি দি অ্যান্সার? Yes, এখানে yes এর answer দিব। ওকে, ইয়েস, সো ইউ লাইক টু কুক। জি ভাইয়া। ওকে, দ্যাটস নাইস, দ্যাটস রিয়েলি নাইস। আচ্ছা আদিব, লাস্ট ওয়ান, হু ডাজ মোস্ট অফ দ্য কুকিং ইন ইউর হোম? আই গেস ইটস ইউর মম। জি ভাইয়া। ওকে, সো এক ওয়ার্ডে অ্যান্সারটা কি হবে? My mom, কিছু মনে হয়? মাই মম বা মাই মাদার। আচ্ছা, ওই এক ওয়ার্ড বলতে মানে একটা, হ্যাঁ ফ্রেজে মাই মাদার শেষ। আদিবে যে এইভাবে এক ওয়ার্ডের অ্যান্সার না আমরা আইএলটিএস এর স্পিকিং টেস্টে দিতে পারি না, ঠিক আছে? জি ভাইয়া। এইটা একটা প্রি রিকুইসাইট, এটা একটা ম্যান্ডেটরি ব্যাপার, আমরা এক ওয়ার্ডের অ্যান্সার দিতে পারবো না। বাট স্টিল আরো বিভিন্ন ধরনের নিয়ম কানুন আছে যেগুলাকে ব্যবহার করে আমরা অ্যান্সারকে বড় এবং সুন্দর করতে পারি। সো ওগুলো এখন না, ওগুলো সামনে আলাপ হবে। চলো আমরা পরের স্লাইডটা দেখি। ওকে আদিব, এখানে কি লেখা আছে? এই যে পার্পল কালারটা, The cue card? কিউ কার্ড। ওকে, সো কিউ কার্ড হচ্ছে ওই যে আমরা প্রথম দিকে একটা স্লাইডে দেখছিলাম যে জিরো পার্ট, ইন্ট্রো পার্ট, এরপরে আসে হচ্ছে কিউ কার্ড সেকশন। দেখো কিউ কার্ড সেকশনের না, ওই যে কিউ কার্ড সেকশন সম্পর্কে পাঁচটা ইম্পর্টেন্ট ইনফরমেশন এখানে দেওয়া আছে। হ্যাঁ, পাঁচটা ইনফরমেশন, পাঁচ পাঁচটা লাইন। আমি প্রথমটা পড়ি, প্রথমটা হচ্ছে ফিক্সড টপিক। সো কিউ কার্ডটা আগে থেকে ফিক্স করা থাকে, এক্সামিনার তোমাকে ফিক্স করে দেয়, তুমি নিজে চুজ করতে পারো না। সেকেন্ড ওয়ান ইজ 1 মিনিট প্রিপারেশন, অর্থাৎ কিউ কার্ড তোমাকে হ্যান্ড ওভার করার পরে তোমাকে 1 মিনিট সময় দেওয়া হবে টু গেট প্রিপেয়ার। থার্ড ওয়ান ইজ তোমাকে 1.5 থেকে 2 মিনিট পারফর্ম করতে হবে। ওই অর্থাৎ ওই যে তোমাকে প্রিপারেশনের যে 1 মিনিট সময় দেওয়া ছিল, ওই সময়টা পার হওয়ার পরে এক্সামিনার যখন তোমাকে বলবে যে শুরু করো, এরপরে তুমি টানা কথা বলে যাবা হচ্ছে 1.5 থেকে 2 মিনিট। ইন্ট্রোডাক্টরি পার্টে কিন্তু তুমি টানা কথা বলো নাই, তুমি অ্যান্সার দিছো, অ্যান্সার শেষ হয়েছে, এক্সামিনার আবার পরের কোশ্চেন করছে, এরপরে আবার তুমি ওই কোশ্চেনের অ্যান্সার দিছো। কিউ কার্ডের ব্যাপারটা সেরকম না, কিউ কার্ডে তোমাকে কোশ্চেন একবারেই হাতে দিয়ে দেওয়া হবে, একটা টপিক হুইচ উইল বি ফিক্সড, ঠিক আছে, যেটা ফিক্সড একটা টপিক থাকবে। তুমি তার উপরে 1 মিনিটের প্রিপারেশন নিবা, এবং 1 মিনিট শেষ হওয়ার পরে তোমাকে 1.5 থেকে 2 মিনিট সেখানে ওইটা নিয়ে কথা বলতে হবে বা একটা স্পিচ দিতে হবে। দেখো 4 নম্বর যে তথ্যটা দেওয়া আছে সেটা হচ্ছে স্টোরি টেলিং অ্যাবিলিটি ইজ আ
প্লাস অর্থাৎ কিউ কার্ড পারফর্ম করার সময় যদি আমরা একটা গল্প বলার মতো করে বলি, স্টোরি টেল করার মতন একটা যদি মানে হাব ভাব নিয়ে আসতে পারি, দ্যাটস আ প্লাস পয়েন্ট। কিভাবে আনবো সেটা এখন না, আজকে না, সামনে। ফাইনাল যেটা, এটা খুবই 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 জরুরি, 5 নাম্বারটা। ধরো অন্য যে কোনো কিছু নিয়ে যদি আমরা আজকে আলাপ নাও করতাম, তাহলে আমি শুধুমাত্র এই জিনিসটা অন্তত পক্ষে রাখতাম, কিউ কার্ড হোক এবং অন্য যে কোনো কোশ্চেন হোক, সেটা হচ্ছে অ্যাভয়েড মেমোরাইজড স্ক্রিপ্টস। মেমোরাইজড অ্যান্সার দেওয়া আমাদের জন্য খারাপ তো এমনই খারাপ যে এটা আমাদেরকে পেনাল্টির মুখোমুখি করতে পারে। অর্থাৎ ব্যান্ড তো পাবোই না, উল্টা আরো যেই ব্যান্ড আমি পাইতাম সেখান থেকে কিছু এই তোমার হচ্ছে এই ডিডাক্ট হয়ে যেতে পারে, ঠিক আছে, কিছু কেটে দিতে পারে। সো উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। আমরা এখানে ন্যাচারাল ওয়ে অফ কনভারসেশন, ঠিক আছে, তো ন্যাচারাল ওয়ে অফ টেলিং এ স্টোরি, এই জিনিসগুলো আমাদেরকে মেনটেন করতে হবে। আমরা মেমোরাইজড স্ক্রিপ্ট দিব না, আমরা কোনো মেমোরাইজড স্টার্টিং ফ্রেজও রাখবো না, যে অর্থাৎ আমি যে কোনো কিউ কার্ডে এভাবেই শুরু করি। প্র্যাকটিস করার জন্য কিছু মেমোরাইজড ফ্রেজ আমরা নিতে পারি, যে হ্যাঁ এইভাবে এইভাবে এই জিনিসগুলা, অর্থাৎ এগ্রি করার জন্য এভাবে বলা যেতে পারে, শুরু করার জন্য এভাবে ওয়ার্ড গুলাকে বলা যেতে পারে। বাট এক্সামিনেশন আসতে আসতে আমাদের ওই ন্যাচারাল ভাইবটা এবং ন্যাচারাল টোনটা নিয়ে আসতে হবে। ওকে আরে, জি নেক্সট ভাইয়া। ওয়ান, নেক্সট ওয়ান চলো। ভাই আমার এখানে একটু সমস্যা হচ্ছে, একটু পর পর জাস্ট অটো লিভ হয়ে যাচ্ছে। Okay, Adib, in that case, if you can join, stay connected using another account. যদি তোমার হাতে আরেকটা ডিভাইস থাকে, তুমি ওইটা দিয়ে একটুখানি কানেক্টেড হয়ে থেকো, তাহলে ওই যে তুমি মিস করবা না। আমি নিজেও 2টা অ্যাকাউন্টে মানে ঢুকে আছি, হ্যাঁ। ওকে আদিব, এখানে একটা স্যাম্পল কিউ জি কার্ড ভাই। আছে, হ্যাঁ ভাই একটু পড়ো। Um, describe a place you visited that was beautiful views. That has beautiful views. You should say where this place is, when and why you visited it, and explain what makes its views so beautiful. ওকে আদিব, তুমি অর্থ অবশ্যই বুঝতে পারছো। একটা প্লেস ব্যাখ্যা করতে বলছে, একটা প্লেস সম্পর্কে বলতে বলছে, দ্যাট হ্যাজ বিউটিফুল ভিউজ, তাই তো? জি ভাইয়া। ওই যে লাল কালির নিচে যে লেখা না, ওই যে ইউ শুড সে এর নিচে, দ্যাটস ইওর হিন্ট। ঠিক আছে, ওখানে কিছু হিন্ট দেওয়া আছে, ঠিক তোমার স্কুল কলেজের ওই যে প্যারাগ্রাফ ট্যারাগ্রাফ লিখার মতন। যখন তুমি প্যারাগ্রাফ লিখতে হয়তো বা এখানে নিচে কিছু কোশ্চেন দেওয়া থাকতো অ্যাজ হিন্ট। সো অ্যাজ হিন্টস যে কোশ্চেন গুলো দেওয়া থাকতো না, সেগুলোই আসলে এখানে কিউ কার্ডের মাঝেও দেওয়া থাকে। হোয়ার দিস প্লেস ইজ, ওয়েন এন্ড ওয়াই ইউ ভিজিটেড ইট। আর ওই যে দেখো সবুজ করে লেখা আছে, অ্যান্ড এক্সপ্লেইন হোয়াট মেক্স ইটস ভিউজ সো বিউটিফুল। এই জায়গাটা আবার আরেকটুখানি লেন্দি হইতে হয় যখন আমরা অ্যান্সারটা দেই, এবং এই কোশ্চেনের অ্যান্সার গুলো যদি থাকে আমাদের স্পিচটাতে, ইট বিকামস ইজিয়ার ফর আস টু কমপ্লিট। এটা ম্যান্ডেটরি না, লেখা আছে ইউ শুড সে। সো অর্থাৎ তোমার কোশ্চেনের অ্যান্সারটাতে বা তোমার কিউ কার্ডের অ্যান্সারটাতে এই জিনিসগুলো থাকা উচিত। দেখো এখানে না আসলে ক্যামব্রিজের থেকে এমন সব হিন্ট দেওয়া থাকে ক্যামব্রিজের বইগুলোতে, যেগুলা ছাড়া আসলে কিউ কার্ড ভালো হয়ও না। অর্থাৎ যদি এমন হয় যে ডেসক্রাইব এ প্লেস দ্যাট হ্যাজ বিউটিফুল ভিউজ, এইটার ডেসক্রিপশন দিতে যে কেউ একজন এইটাই বললো না যে প্লেসটা কোথায়, ইট ডাজন্ট মেক এনি সেন্স। তো আসলে এইখানে যেই হিন্ট গুলো দেওয়া থাকে সেগুলোকে ফলো করাটাই উচিত। একটা কিউ কার্ড দেখতে ঠিক এরকম হয় আদিব, এবং এটা এখন কার্ডের শেপে থাকুক, অনলাইন পরীক্ষা হইলে তুমি এখন যেরকম ওই যে দেখতে পাচ্ছ ডিসপ্লেতে, ঠিক এভাবেই দেখতে পাবা। আর ফেস টু ফেস হইলে হয়তো বা তোমার হাতে কার্ড বা কাগজটা দেওয়া হবে। ক্লিয়ার আদিব? জি ভাই। ওই যে 1 মিনিট টাইম ছিল যে কিউ কার্ডে প্রথমে প্রিপেয়ার হওয়ার বা প্রিপারেশন নেওয়ার, সেই এক টাইমে আমরা কি করব, কিভাবে প্রিপারেশন নিব, এগুলোর ব্যাপারে আমরা পরে আলাপ করব। আগে এক্সামিনেশনের কনস্ট্রাকশনটা সম্পর্কে আলাপ করে নিই। গেল হচ্ছে তোমার কিউ কার্ড। ফাইনাল আর একটা পার্ট আমাদের বাকি আছে, দ্যাট ইজ ডিসকাশন টপিক অথবা ফলো আপ সেকশন, যেই নামই ডাকো না কেন। চলো ওইটা দেখি। সো দিজ আর ফলো আপ কোশ্চেন্স, এবং ফলো আপ কোশ্চেনের দেখো এখানে লেন্থ, টপিক, এভারেজ নাম্বার অফ কোশ্চেন্স, ডিফিকাল্টি। ফলো আপ কোশ্চেন সেকশনটার যে লেন্থ, দ্যাট ইজ 5 to 6 minutes, অ্যাজ ইউ ক্যান সি। টপিক সিমিলার টু কিউ কার্ড। দেখো ফলো আপ ওকে নাম দিচ্ছে এই কারণেই যে কিউ কার্ডের সাথে ওর মিল থাকে। অর্থাৎ একটু আগে তুমি কিউ কার্ডটা দেখছিলা হচ্ছে বিউটি রিলেটেড, তাই না আদিব? একটা প্লেসের বিউটি রিলেটেড। জি ভাই।
এখন তোমাকে ফলো আপ সেকশনে ওই ধরো যে বিভিন্ন টুরিস্ট স্পট সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, ট্যুরিজম সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, আবার ওই যে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট বিউটি, সৌন্দর্য সম্পর্কে তোমার মতামতটা কিরকম, তুমি কি ভাবো, মানুষের কি সুন্দর করে চলা উচিত কিনা। বিউটি প্রোডাক্টস, এই বিউটি প্রোডাক্টস গুলো ইনফ্যাক্ট সামটাইমস দে আর কাইন্ড অফ হেলদি প্রোডাক্টস অলসো। ওরা আমাদেরকে হয়তো ওই যে সূর্যের ইউভি থেকে বাঁচায়, বিভিন্ন স্কিন জনিত সমস্যার হাত থেকে বাঁচায়। সো তুমি কি ওগুলা ব্যবহার ট্যাবহার করো কিনা, বা অ্যাটলিস্ট মানুষের করা উচিত কিনা, এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, যেগুলো আসলে আমাদের অপিনিয়ন চায়, যেগুলো ইন্ট্রোডাক্টরি পার্টের কোশ্চেনের থেকে ভিন্ন, প্রায় ক্ষেত্রেই ভিন্ন। এই জন্য না, ফলো আপ কোশ্চেনের দেখো যে ডিফিকাল্টি লেভেলটা আবার ইন্ট্রোডাক্টরি পার্টের থেকে বেশি। ডিফিকাল্টি লেভেলটা এখানে প্রো, কারণ এখানে আমাদেরকে বিভিন্ন ধরনের যুক্তিতর্ক উপস্থাপন করতে হয়। কি আদিপ, ক্লিয়ার? জি ভাই। পাশে একটা জিনিস হচ্ছে দেখো, এভারেজ নাম্বার অফ কোশ্চেন্স। আমি আসলে এটা নিয়ে খুব একটা ডিসকাস করতে চাই না, কারণ মানে এটা ফিক্স না, এটা আপ ডাউন করতে পারে। হ্যাঁ, মানে এই জিনিসটা ওই আবারও একরকম বাধ্য হয়ে দেওয়া, যে হ্যাঁ হয়তো অন এন এভারেজ যে কটা কোশ্চেন হতে পারে, বাট স্টিল ইট ডিপেন্ডস অন দি সিচুয়েশন, ইট ডিপেন্ডস অন দি এক্সামিনার, ওকে, অন দি পার্টিকুলার এক্সামিনি। সো ফলো আপ কোশ্চেন সম্পর্কে দুই একটা বাড়তি ইনফরমেশন আমরা নিয়ে নিই, চলো। জরুরি ইনফরমেশন বলতে পারো, ফলো আপের একটু খেয়াল করে দেখো। In this section, in the final part of the IELTS speaking test, the examiner puts his focus on more abstract questions. Abstract বলতে যে জিনিসটা না তোমার আমার সাথে সরাসরি রিলেটেড না, তুমি আমি হাতে পায়ে ধরতে পারি না, তুমি আমি ছোটবেলা থেকে এই জিনিসগুলোতে ইউজ টু না, বরং যে জিনিসগুলো আর কি পুরা সমাজকে রিফ্লেক্ট করে। ওই যে দেখো, বিউটি প্রোডাক্টস মানুষের ব্যবহার করা উচিত কিনা। হয়তো কোনো একজন মানুষ কোনো বিউটি প্রোডাক্ট ব্যবহার করে না, কোনো বিউটি প্রোডাক্টই হয়তো ব্যবহার করে না, কিন্তু তারপর তার কাছে মনে হতে পারে যে না, আসলে আমাদের সবারই বিউটি প্রোডাক্ট ব্যবহার করাটা উচিত। এই যে এই ধরনের যে ব্যাপারগুলো না, যেখানে আমরা কোনো একটা আইডিয়া নিয়ে আলাপ করি, দিজ আর অ্যাকচুয়ালি অ্যাবস্ট্রাক্ট ম্যাটার্স, ঠিক আছে, এগুলো একটু আমরা, হ্যাঁ। তো এই জিনিসগুলা বা এই ধরনের কোশ্চেনই হয়। এবং এখানে একটু দেখো, দ্য কোশ্চেন্স মাইট লুক লাইক দিজ। সবচেয়ে বেস্ট হয় তুমি যদি এক্সাম্পল দেখো, কারণ কখনো কখনো এক্সাম্পল দেখলে এটা খুব ভালোভাবে বোঝা যায় এক্সপ্লেনেশনের থেকে। দেখো, টপিক হচ্ছে দ্য বিউটি ইন্ডাস্ট্রি। বাই দ্য ওয়ে, এই কোশ্চেন গুলা ক্যামব্রিজের কোশ্চেন, এবং এর আগের যে কিউ কার্ডটা ছিল সেটাও ক্যামব্রিজ থেকেই আমি নিছি। এর আগের কিউ কার্ডটা ছিল ক্যামব্রিজ 19-এর, এবং ওই যে ক্যামব্রিজ 19 বইয়ে ওই বিউটিফুল প্লেস, বিউটিফুল ভিউ, এ প্লেস উইথ বিউটিফুল ভিউজ, ওই কিউ কার্ডের আন্ডারে না এই যে এই ডিসকাশন টপিক কোশ্চেন গুলো দেওয়া, which are about the beauty industry. দেখো, ডু ইউ এগ্রি দ্যাট মোস্ট বিউটি প্রোডাক্টস আর এ ওয়েস্ট অফ মানি? তোমার কাছে কি মনে হয় যে বিউটি প্রোডাক্ট গুলা এক ধরনের ওয়েস্ট অফ মানি, ওরা কি একটা, হ্যাঁ, টাকার অপচয় কিনা? সো দিস ইজ অ্যাকচুয়ালি অ্যান অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, তোমার কাছে হয়তো একরকম, আরেকজনের কাছে হয়তো একরকম। তুমি হ্যাঁ দিতে পারো, না দিতে পারো, কোনো অসুবিধা নাই। তুমি যদি হ্যাঁ দাও, আর তোমার কাছে যদি মনে হয় যে এক্সামিনার তো হয়তো ভিতরে ভিতরে, সে হয়তো এক্সামিনার হয়তো এগ্রি করে না, ডু ইউ এগ্রি, তুমি কি এগ্রি করো যে মোস্ট বিউটি প্রোডাক্টস আর এ ওয়েস্ট অফ মানি? তুমি কি, তোমার কি মনে হয় যে বিউটি প্রোডাক্ট গুলো হচ্ছে টাকার অপচয়? এখন তুমি বলে দিলা যে হ্যাঁ আমার কাছে মনে হয় ওরা টাকার অপচয়, কিন্তু তোমার ভিতরে ভিতরে কনফিউশন তৈরি হইতেছে যে আমি তো বললাম যে হ্যাঁ আমার মতে ওরা টাকার অপচয়, কিন্তু এক্সামিনারের মতে আসলে কি, এক্সামিনারের মতে কি না কিনা, এইটার উপরে আমাদের ব্যান্ড নির্ভর করে না। তুমি যেই মতই দাও না কেন সেটাই অ্যাকসেপ্টেড, বিকজ দিজ আর অ্যাবস্ট্রাক্ট কোশ্চেন্স, ইওর পার্সোনাল অপিনিয়ন ম্যাটার্স মোস্ট। কিন্তু তুমি যেই অপিনিয়নই দাও না কেন, সেই অপিনিয়নটাকে সঠিকভাবে উপস্থাপন করতে হবে, ভুলভাবে উপস্থাপন করা যাবে না, গ্রামাটিক্যালি এররলেসলি উপস্থাপন করতে হবে, ঠিক আছে? ওইটা ভুলভাবে, ভুল ভোকেব ব্যবহার করে, ভুল প্রোনাউন্সিয়েশনে, ভুল লিঙ্কার্স ব্যবহার করে, বা কিংবা ভুল ভার্বের ফর্ম ব্যবহার করে ওই অ্যান্সার দেয়া যাবে না। দ্বিতীয় প্রশ্নটা একটু দেখো, হাউ ডাজ দ্য বিউটি ইন্ডাস্ট্রি অ্যাডভার্টাইজ ইটস প্রোডাক্টস সো সাকসেসফুলি? এই যে বিউটি প্রোডাক্টের যে কোম্পানিগুলো আছে, দ্যাট মিনস বিউটি ইন্ডাস্ট্রি, ওরা নিজেদের প্রোডাক্টকে এত সাকসেসফুলি কিভাবে অ্যাডভার্টাইজমেন্ট করে? দেখো, তুমি এই প্রশ্নগুলো দেখেই বুঝবা, এই প্রশ্নগুলোর উত্তর তুমি পরীক্ষার হলে যে একদম নগদ ফেস করতে পারবা না, তোমাকে এগুলার প্রিপারেশন বাসায় নেওয়ার প্রয়োজন আছে, বিকজ দিজ আর কোয়াইট ডিফিকাল্ট কোশ্চেন্স, দ্যাটস ওয়াই দ্য ডিফিকাল্টি লেভেল ইজ প্রো। এখন ওই যে একটা জিনিস খেয়াল করে দেখো, পরের কোশ্চেনটাই হচ্ছে ডু ইউ থিঙ্ক। আদিপ, পাচ্ছ? 3 নম্বর কোশ্চেনটা দেখতে পাচ্ছ? জি ভাইয়া, দেখা যাচ্ছে। পড়ো তো ভাইয়া 3 নম্বর কোশ্চেনটা।
Do you think being beautiful could affect a person's success in life? ওকে, ভাই অর্থটা কি দাঁড়ায়? Um, সৌন্দর্য কি মানুষের জীবনে সাকসেসে কোনো প্রভাব ফেলতে পারে কিনা? এই তো, থ্যাংক ইউ, একদম প্রাঞ্জল অনুবাদ করছো যে মানুষ সুন্দর হইলে কি তার মানে সাকসেস অলমোস্ট একটা ইয়া হয়ে যায় কিনা, যে নির্ধারিত হয়ে যায় কিনা, যে বলে হ্যাঁ মানুষ যেহেতু সুন্দর তাহলে তার মানে সে অ্যাকসেপ্টেন্স পাবে সব জায়গায়, সাকসেসফুল হবে, এরকম কিনা, এইটাই প্রশ্ন জিজ্ঞেস করছে। ঠিক আছে, তুমি হ্যাঁ বলতে পারো, না বলতে পারো, এন্ড আই থিঙ্ক ইউ আর গোয়িং ফর আ নেগেটিভ অ্যান্সার। ঠিক আছে, যে তুমি হয়তো এখানে নাই বলবো, বা আমার বেশিরভাগ স্টুডেন্ট হয়তো বা না বলবে। হ্যাঁ বলো বা না বলো, যাই বলো না কেন, এইখানে হ্যাঁ না এর উপরে ব্যান্ড হয় না। আমাদের ব্যান্ড হয় চারটা জিনিসের উপরে। সেই চারটা জিনিস হচ্ছে প্রোনাউন্সিয়েশন, কোহেরেন্স এন্ড ফ্লুয়েন্সি, লেক্সিক্যাল রিসোর্স হুইচ মিন্স ভোকাবুলারিজ অর ইউজ অফ ভোকাবুলারিজ, আর ফাইনালি হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। তবে ওগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো না। আজকে আমরা শুধুমাত্র এই যে এক্সামিনেশনের পার্ট গুলা সম্পর্কেই, হ্যাঁ, হাউ ইট ইজ কন্ডাক্টেড। সো এই ছিল হচ্ছে আমাদের স্পিকিং এক্সামের পার্টস গুলো সম্পর্কে কথা। আমি একটু তোমাকে প্রথম থেকে মনে করাই দিই, একটু খেয়াল করে দেখো। A speaking test that was 11 to 14 minutes long. It's a live test, either face to face or via Zoom video calls. The first part, that is zero part, then introductory part, then cue card, then follow up or discussion topic questions. In the zero part, examiner shares his identity, asks for your identification, maybe one or two basic questions. And in this part, you can also ask the examiner, how are you, or what about you? Or you can simply say, I hope you too are having a good day. That's it. এবার আসো introductory part এ। Introductory part, that is 4 to 5 minutes long. Usually two different topics are introduced. Average number of questions, okay, that's not fixed. Okay, that's only an assumption, 10 to 12. Difficulty level, that's easy, comparatively easy. But still আমাদের এটাকে হালকা ভাবে নেওয়া উচিত হবে না। এরপর আসো, in the intro part you can say sorry I have no idea about it, or you can ask the examiner to repeat the question, but as long as it does not compromise your understanding ability. And then comes some introductory part questions like do you like tea, do you like cooking, who does most of the cooking in your home. Everything is about you, the world revolves around you in the introductory part. এটা হচ্ছে আমাদের সেই কিউ কার্ডস। কিউ কার্ডে দেখো একটা ফিক্সড টপিক, এটা তুমি নিজের ইচ্ছা মতো নিতে পারবা না, চেঞ্জ করতে পারবা না। 1 মিনিটের প্রিপারেশন, 1.5 থেকে 2 মিনিটের পারফরমেন্স, স্টোরি টেলিং অ্যাবিলিটি, দ্যাটস এ হিউজ অ্যাডভান্টেজ। আর অ্যাভয়েড করতে হবে মেমোরাইজড স্ক্রিপ্টস। একটা স্যাম্পল কিউ কার্ড ক্যামব্রিজ 19 থেকে নেওয়া। Describe a place you visited that has beautiful views. You should say where this place is, when and why you visited it, and explain what makes its views so beautiful. আমরা এখন এদেরকে অ্যান্সার করা শিখি নাই। In the future we are going to. Last part of the speaking examination, that's follow-up questions, and the length is 5 to 6 minutes. Topic similar to Q card. Q card এর সাথে মিল থাকবে। Average number of questions, again it's not fixed, 8 to 10. Okay, that's only my guess, or you can say from my experience. Difficulty level, that's pro. Okay, so these are some of the sample discussion topic questions. Okay, from Cambridge 19, you have just read them. Adip, we are going to wrap up, but before wrapping up, I have these questions for you, these 4 questions. So Adip, you should actually open your microphone, and I'm going to ask you these questions and you have to answer me. Okay, Okay. okay. So Adip, my first question is, are speaking tests only available online? No, it can also available in real life or Face to face, maybe? in face-to-face. Okay. And how long is generally the intro part? Um, 4 to 5 minutes. Yes, that's 4 to 5 minutes. And how many topics do you get? Um, um, Okay, that's
টু, ওকে, নো ওয়ারিজ, নো ওয়ারিজ, দ্যাটস টু ডিফারেন্ট টপিকস। ওকে, এক্সামিনার আমাদেরকে দুইটা ভিন্ন টপিকের উপরে কোশ্চেন জিজ্ঞেস করে। সো আদিব, মাই নেক্সট কোশ্চেন ইজ, ক্যান ইউ সিলেক্ট ইউর কিউ কার্ড? No, it is selected by the Okay, examiner. yes, it is examiner. It is pre-selected by the examiner. Like, yes. Yes. Okay, my final question is the discussion topic section irrelevant to the cue card? Um, relevant বলতে কি মানে বেসিক Irrelevant আমাদের means মানে মিল নাই, irrelevant, ঠিক আছে, অপ্রাসঙ্গিক। কিউ কার্ডের সাথে কি টপিক কোশ্চেন গুলা মানে ডিসকাশন টপিক কোশ্চেন গুলা অপ্রাসঙ্গিক? it's not. নো, ইটস নট। ইয়েস, সো ডিসকাশন টপিক কোশ্চেন গুলো আসলে কিউ কার্ডকেই সামহাউ রিফ্লেক্ট করে, কিউ কার্ডের মানে টপিক গুলোকে, তাই তো? জি হ্যাঁ, এখানে জাস্ট অ্যাবস্ট্রাক্ট Some কম্পোনেন্ট গুলা abstract তুলে questions. ধরা। Some abstract questions which ask about our opinions. Okay. জি হ্যাঁ। So now, Alif, do you have any questions? বা কিছু কিছু ক্ষেত্রে অ্যান্সার করার সময় আমার হচ্ছে টাইমের কোনো ধারণা নাই থাকতে পারে, যে আমি কথা বলতেছি যে সেটা Hmm. আমাকে 1.5 থেকে 2 মিনিটের মধ্যে শেষ করতে হবে, কিন্তু আমি এটা এমন ভাবে এলাবোরেট করতেছি যে এটা সম্ভবত 2 মিনিট বা 2 মিনিটটাকে ক্রস করে ফেলবো, তখন Hmm. কি এটা কোনো নেগেটিভ ইমপ্যাক্ট ফেলবে? আসলে যদি ওই যে ন্যাচারালি আমি কথা বলে যাইতে থাকি এবং জিনিসটা যদি এমন হয় যে 2 মিনিটে শেষ হওয়ার কথা, কিন্তু আমার আরো 10 সেকেন্ড বেশি লাগতেছে বা 15 সেকেন্ড বেশি লাগতেছে, ইউজুয়ালি এক্সামিনাররা থামায় না। ইউজুয়ালি এক্সামিনাররা বলে যে মানে দেখতে চায় যে আসলে ন্যাচারাল ফ্লো অফ কনভারসেশনটা কোন দিকে যায়, এবং এটাতে কোনো নেগেটিভ ইফেক্ট পড়বে না। তবে যদি এমন হয় যে আমি আসলে ওই যে 2 মিনিটের মধ্যে এতবার হেজিটেট করছি, এতবার ফাম্বল করছি, যে এই কারণে আমার 2 মিনিটের থেকে বেশি লাগতেছে, তখন অবশ্যই এটা একটা নেগেটিভ ইফেক্ট ফেলবে। কিন্তু যদি এমন হয় যে আমি ফ্লুয়েন্টলি এবং ভালোভাবে জিনিসটা ব্যাখ্যা করছি এবং আমার ব্যাখ্যা করার জন্য 2 মিনিটের থেকে এই যে একটু বেশি লাগছে, হয়তো 10 সেকেন্ড বেশি লাগছে, ইট ডাজন্ট ম্যাটার। ইভেন এটা 2 মিনিটের থেকে 10 সেকেন্ড কমেও যদি শেষ হয়, ইট ডাজন্ট ম্যাটার। এক্সামিনাররা ন্যাচারাল ফলো মানে ন্যাচারাল ফ্লোটা খুব বেশি অ্যাপ্রিসিয়েট করে। আর আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমরা যখন প্র্যাকটিস করবো, আমাদের প্র্যাকটিস করতে করতে না খুব সুন্দর একটা ধারণা হয়ে যাবে যে এই যে এইটুকু পরিমাণ কথাই হচ্ছে 2 মিনিট। So you don't have to worry about it actually. Okay? জি ভাই। এন্ড আরেকটা কোশ্চেন হচ্ছে, আমি Mm-hmm. যখন মানে কোশ্চেনের অ্যান্সার বলতে থাকবো 1 থেকে 2 মিনিট, তো Mm-hmm. তখন হয়তো বা আমার মাঝখানে একটু থামতে হইতে পারে বা একটুখানি স্লো হয়ে একটু মানে ভাবতে হইতে পারে যে এই জিনিসটা আমি অন্যভাবে বলতে পারবো কিনা, এরকম ভাবে। Mm-hmm. তো তখন যদি এটার উপর বেস করে আমার 2 মিনিটটা একটু ক্রস হয়ে যায়, সেটা নেগেটিভ মার্কিং আছে? হ্যাঁ, এটা যদি আসলে এটা কিন্তু কোশ্চেনের অ্যান্সার না, এটা কিন্তু শুধুমাত্র কিউ কার্ডের অ্যান্সার। অন্যান্য কোশ্চেনের অ্যান্সার কিন্তু প্রম্পট, যখন কোশ্চেন করা হচ্ছে তখনই অ্যান্সার দিতে হচ্ছে, কোনো ভাবনার সময় নেই, ঠিক না? বা 1 বা 2 মিনিট টাইম ফিক্স না। এই যে 1.5 থেকে 2 মিনিট, এটা কিন্তু শুধুমাত্র কিউ কার্ডে আদিব। ওকে? জি ভাই। এবং এখানে যদি ওই যে তুমি একটা লাইনের পরে অথবা একটা আইডিয়ার পরে আরেকটা আইডিয়া ব্যাখ্যা করার জন্য মাঝখানে বেশ লম্বা কোনো গ্যাপ নিয়ে ফেলো, এইটা ইফেক্ট করবে। কিন্তু হ্যাঁ, ধরো যদি এরকম হয়, তুমি কখনো বললা যে কোন একটা লাইন বলতেছো, এখন এই লাইনের মধ্যে বললা ফর, আর তোমার কাছে মনে হলো যে না, ফর কথাটা এখানে যায় না, আমি বিকজ অফ বলি, জিনিসটা শুনতে সুন্দর লাগবে। তুমি সেলফ কারেক্ট করলা, তুমি জিনিসটা বলে দিলা বিকজ অফ, সাথে সাথে সেলফ কারেকশন করলা। অথবা তুমি ফর বলোই নাই, তুমি ওইখানে হয়তো বা 1 সেকেন্ডের একটা পজ নিয়ে একটু চিন্তা করলা যে আচ্ছা ঠিক আছে, বিকজ অফ এখানে বলে দিই। এই ধরনের পজ গুলো আমরা বাংলাতেও নেই। এবং আমি যখন তোমার কোশ্চেন শুনতে থাকি এবং তোমার কোশ্চেন শোনার পর আমি যখন অ্যান্সার দিই, তখন আমিও অনেক সময় ওই যে অ্যান্সার দেওয়ার সময় একটু পজ দিই, একটু চিন্তা করি। এই জিনিসগুলো একটা লেভেল পর্যন্ত ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত বোঝা যায় যে এক্সামিনি মানে পরীক্ষার্থী, ও আসলে বিপদে পড়ে নাই, ও আসলে কি শব্দ বলবে এটাই জানে না, এমন হয় নাই। ও আসলে জানে ও কি বলবে, ও জাস্ট চুজ করতেছে, এবং এই চুজিং এর সময়টা হয়তো বা 1-2 সেকেন্ড সর্বোচ্চ। এটা ন্যাচারাল স্কোরিং কে কোনোভাবেই এফেক্ট করে না। কিন্তু যদি এমন হয় এক্সামিনার দেখতে পাচ্ছে যে পরীক্ষার্থী আসলে এখানে ওই যে বিভিন্ন ওয়ার্ডের মধ্যে থেকে সুইটেবলটা চুজ করতেছে, এমন কিছু না, আসলে এক্সামিনি হারাই গেছে। হ্যাঁ, পরীক্ষার্থী এখন আসলে মনেই করতে পারতেছে না যে, এবং এটাও বুঝতে পারতেছে না যে আসলে কি ওয়ার্ড বলা উচিত, এখন সে হাতড়াচ্ছে ওয়ার্ড, তখন কিন্তু এটা নেগেটিভ ইফেক্ট করবে। ঠিক আছে আদিব, বোঝা গেছে? জি ভাই। সবচেয়ে বেটার হয় স্পিকিং ভিডিও দেখলে, বা যখন আমরা ওই যে গ্রুপে যখন স্পিকিং নিতে থাকি, তখন আমি তুমি তো দেখছোই যে আমি বিভিন্ন জনকে প্রশ্ন করি, ওই যে ওরা যখন অ্যান্সার গুলো দিতে থাকে না,
তুমি যখন এরকম একসাথে একই সেশনে 3-4 জনের বা 5 জন 6 জন 10 জনের 10 জনের বেশি আসলে আমার থাকে, আমরা নিও না। সো ধরো এই যে ওইরকমই 7-8 জনের অ্যান্সার যখন শুনে ফেলো, তখন না তুমি নিজেই ওইটাকে ইভালুয়েট করতে পারো যে ওকে, কোন কথাটা ন্যাচারাল ফ্লোতে যাচ্ছে এবং কখন আসলে ন্যাচারাল ফ্লোতে যাচ্ছে না। কোনো না কোনো একটা ধরনের, মনে করো যে ওই ইনএফিসিয়েন্সির কারণে কথা স্লো হয়ে গেছে, তুমি নিজেই ধরতে পারবা যে এই যে ইনএফিসিয়েন্সির কারণে কথা স্লো হয়ে গেছে। আর আরেক জায়গায় তুমি নিজেই ধরতে পারবা ওকে, এখন স্লো হয়েছে উত্তরকে সুন্দর করার জন্য, সুইটেবল ওয়ার্ড বের করে নিয়ে আসার জন্য। সো দ্য ল্যাটার ওয়ান, ইট হ্যাজ নো এফেক্ট। ওকে, রাদার ইটস গুড। প্রথমটা ওই যে হারায় যাওয়া, অ্যান্সার বের করতে না পারা, শব্দ বুঝতে না পারা, ইনএফিসিয়েন্সি দেখানো, এই কারণে চুপ হয়ে যাওয়া, এগুলোর জন্য আমাদের ব্যান্ড কমে। দ্যাটস ইট। জি ভাই, বুঝতে পারছি। বুঝতে পারছি। ওকে আদিব, দ্যাটস নাইস, থ্যাংক ইউ।